Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি যাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি যাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে
এটার লিঙ্কটা আমি বলে দেবো যে গ্রুপে পোস্ট করে দিতে। আপনারা প্লিজ ফলো করবেন, পাঠিয়ে দেবে কৌশিক, আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে নানা ধরনের কালচারাল অ্যান্ড আদার ইভেন্টস আপডেট পাবেন। এবার আবৃত্তি জননী জন্মভূমি। নমস্কার, আমি একটা কবিতা পড়ছি, জননী জন্মভূমি, কবি সুভাষ মুখোপাধ্যায়। আমি ভীষণ ভালোবাসতাম আমার মা, কখনো মুখ ফুটে বলি, টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কম দামে। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি। যে মাটিতে আমি ভর দিয়ে উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের 10 আঙ্গুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি, আমার হৃদয়ে না তোমার হাতেই পাবে। হে জননী, আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর হাওয়া বাড়িয়েছে। আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি, যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। অনেক ধন্যবাদ আপনারা। এবার আমাদের ব্লকের 90 ঊর্ধ্বজন বাসিন্দাকে নিয়ে আমরা স্মৃতিচারণ করব। শ্রীমতী অজয়া সর, শ্রীমতী চুন্দিকা ব্যানার্জি, এনারা অভয়া সর, সরি, শ্রীমতী চুন্দিকা ব্যানার্জি, এনাদের জন্য এনারা আসতে পারেননি, তাই এনাদের একটা ভিডিও রেকর্ডিং করে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তারপরে শ্রী নারায়ণ বসু, শ্রী পবন কৃষ্ণ শর্মা, ডক্টর সন্দীপ চক্রবর্তী, ওনারা এখানেই আছেন। এই পুরো কিনে দেখার অনুষ্ঠানকে সঞ্চালন করবে সৌমদা। আজকে এই অনুষ্ঠানটা আমরা একটু অন্যরকমভাবে করতে চেয়েছি। আমরা সবাই জানি যে 1940-এর দশক মানব জাতি এবং ভারতের পক্ষে একটা খুব, যাকে আমরা বলি ওয়াটারশেড দিকে, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা অনেকেই জানি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 2 লক্ষ ভারতীয় সেনা যুদ্ধে গিয়েছিলেন এবং সেই সময় 1942-এর পর থেকে প্রচুর বিদেশি সৈন্য সারা ভারতবর্ষে এসেছিলেন, প্রায় 2 লাখ বিদেশি সৈন্য। এর মধ্যে আমাদের বাংলাতে 1943 সালে দুর্ভিক্ষ হয়ে গেছে বিরাট, এবং কোনো কোনো লোকে বলেন তাতে প্রায় 8 লাখ থেকে 30 লাখ লোক মারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনো এতে এত সিভিল লোক মারা যাননি যেটা আমাদের এতে হয়েছে বাংলাতে। এবং যেটা হয়েছে 1942 থেকে আবার আমাদের স্বাধীনতা আন্দোলন লেগেছে। ইতিমধ্যে নানা রকম রাজনৈতিক এতে আমাদের যে 2 সম্প্রদায় মিলেমিশে 700 বছর ধরে একসাথে প্রায় ছিলেন, তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। প্র্যাকটিক্যালি ভারতের এতে প্রথম দাঙ্গা হয়েছে এইসব দশকে, এবং যার আমরা বাঙালিরা অনেক গুরুত্বপূর্ণ। এবং সবশেষে স্বাধীনতা এসেছে বাঙালি এবং পাঞ্জাবি এদের একটা বিপুল বিপুল ক্ষতি দিয়ে, যার জন্য প্রচুর লোক দেশ ছাড়া হয়েছে এবং নতুন করে তাদের ঘর করতে হয়েছে। এইসব ঘটনা প্রায় 80 বছর আগে হয়ে গেছে, 80 বছর বা তারও বেশি আগে। এখন সেই ঘটনা দেখা এবং সেই লোক আস্তে আস্তে বিরল হয়ে যাচ্ছে। তো আমরা খুব সৌভাগ্য যে আমাদের ব্লকে এখনো কজন আছে যারা সেই সব সময় সাক্ষী ছিলেন। 1947-এর পতাকার
উত্তোলন তারা দেখেছেন, যোগ দিয়েছেন। তার আগে দাঙ্গা দেখেছে, ভারত ভাগ দেখেছে, এবং সেই জন্যে এটা আমরা ভেবেছিলাম আমরা আর বেশি দিন এই গল্প শোনার লোক থাকবে না, বলার লোক থাকবে না। তো এইবার আমরা আমাদেরই ব্লকে 5 জনের কাছ থেকে এই গল্প শুনব। 2 জন আমাদের মাসিমা, তারা ভিডিওতে রেকর্ডিং করা হয়েছে, রেকর্ডিং এর দায়িত্বে ছিল আমাদের কৌশিক, সুন্দর টেকনিক্যাল কাজ করে দিয়েছে। এবং আমাদের খুবই আনন্দের বিষয় যে খুব 3 জন বরিষ্ঠ হয়ে, যাদের বয়স 97 থেকে 93 এর মধ্যে, তারা আজকে আমাদের মধ্যে আছে। এইরকম অনুষ্ঠান হয়তো আমাদের সেইভাবে কখনোই করা হয়নি। তো আজকে আমরা তাদের কাছ থেকে শুনবো। তার আগে আমরা প্রথম ওই যে ভিডিওটা রেকর্ডিং হয়েছে সেটাকে একজনকে আমি আজকে খুব মিস করছি, আমাদের রমেনদা। ওনার সঙ্গে কথা বলে সব ঠিক ছিল, উনি আসতেও চেয়েছিলেন, খুবই উৎসাহী ছিলেন, উনি এখন খুবই অসুস্থ, তো উনি আসতে পারলেন না। আমাদের 3 জন এসেছে, সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা তাদের দ্বিধাবদ্ধ হয়েছি আরো যেন সুস্থভাবে আরো সেঞ্চুরি করুন, এই আশা আমি রাখবো, এই প্রার্থনাই করবো। ঈশ্বরের দয়ায় তারা কিন্তু এখনো যথেষ্ট সুস্থ আছে, সেটা আপনারা একটু বুঝতে পারছেন তাদের হাঁটা চলা ইত্যাদি দেখে। এবং যখন তারা বলবেন তখনও কিন্তু তাদের সবকিছু স্মৃতি অটুট আছে। তো এখন আমরা এখানে দেখাই। প্রথম স্বাধীনতা দিবস এটা, হ্যাঁ, তখন আমরা ক্লাস 7-8 হবে বোধ হয়। সেই সময় হয়েছিল প্রথম আমাদের ওখানে এসছিলেন, আরও কে এসছিল ওখানকার যারা বড় আর কি অফিসার টফিসার, স্টেটের ব্যাপার ছিল, তো তখন সব এসছিলেন। আর আমাদের একটু ওই গান টান করতে বলেছিলেন, কেননা ওখানে তখন বাঙালিদের মধ্যে আমরা বোধহয় 1-2 জনই ফ্যামিলি ছিল, সব তখন জনগণমন গাইতে আর কি আমাদের ডাক পড়লো প্রথম লাইনেতে। খুব একটু নিজেকে খুব মনে হয়েছিল আর কি, এই আর কি। আর তো হতো স্কুলের সমস্ত যেসব যখন কি ফাংশন হতো। ইন্ডিপেন্ডেন্স হলো তখন তো অনেকগুলো সব ধরো প্রিন্সলি স্টেট ছিল সব সেই সময়, হ্যাঁ, সেইগুলো তখন রাজারা তখন ছিল। হ্যাঁ, রাজারা ছিল, ওটা তো খুব বড় একটা স্টেট ছিল না। আমরা যেটা থাকতাম একটা ছোট কোটা বুঁদি হ্যাঁ, সেই ওইসব নাম কি? হ্যাঁ, ঝালাওয়াড়। ওটা একটা ছোট রাজাদেরই ছিল তখন রাজা ছিল, রাজপুত কি হরিশ্চন্দ্র। আর ছিল ওনার মা তখন আর কি, রাজার মা বেঁচে ছিলেন। সেই সময় সবাই অন্যান্যদের কিরকম উৎসাহ বা স্বাধীনতা হওয়ার পরে? না, সেটা খুব আমার নিজের খুব একটা মনে হয়েছিল, কেননা ওখানে বাঙালি তো বেশি ছিল না, 2-1 ঘর আমরা ছিলাম, আর একজন পাঞ্জাবি কি ছিল। আমরা ওই বন্দে মাতরম, তারপরে জনগণমন, এগুলো সব গিয়েছিলাম। আর আমাদের বেশ প্রথম লাইনেতে করছিলাম বলে একটু নিজেকে বেশ লাগছিল আর কি। আর এর মধ্যে আর কি আমাদের এটা হতো, সকালবেলা প্রভাত ফেরি একটা হতো, ইয়েতে সমস্ত সবাইকে নিয়ে স্কুলের টিচাররা যারা সমস্ত একটা ইয়েতে ঘোরা হতো সব, হ্যাঁ হ্যাঁ। আমাদের স্কুলটা খুব
মানে যে যে তুলনা রাজার ইয়েটা ছিল সেই তুলনায় না বেশ বাড়িটা বিল্ডিংটা ভীষণ মানে গর্জাস ছিল। তখনকার দিনে রাজাদের তো যেখানে যেখানে একটু স্কুল টুল হয়েছিল সেগুলো একটু, আর ওখানকার একটু রাজস্থানের একটু ইয়েগুলো তো কারুকার্যগুলো পাথরের ইয়ের খুব ইয়ে আছে ওখানে করে, সেগুলো নিশ্চয় ছিল ভালো বেশ। আর সব যা আর কি ছেলে মেয়েদের যা করানো দরকার সেই সব আর কি, কিছু কিছু গান যে যেটা জানতো বাচ্চারাও, কিছু ছোট বাচ্চারাও করেছিল, আমরা এরাও করেছি। স্বাধীনতা যেদিন হলো, হ্যাঁ, সেই দিনে তোমার অভিজ্ঞতা কিছু সেটা তো কয়েকদিন ধরেই। তোমার বয়স কত? সেটা ফার্স্ট না, 9-10 বছর বয়স হবে আমাদের। তো তখন সবে আমি কাগজ পড়ার অভ্যেস করছি, খবরের কাগজ পড়া তখন থেকে একটু অভ্যেস করছি। মানে নানা রকম ঘটনা ঘটছে তো সেটা একটু ইন্টারেস্টেড মনে হচ্ছিল নিজেকে ওই ব্যাপারে। তারপরে তখন দেখেছি তার আগে দাঙ্গা হয়ে গেছে ভীষণ কলকাতার ওপরেই, সে ভীষণ বীভৎস ব্যাপার। যতটা আমি শুনেছি দেখেছি বেশি না, কারণ আমরা যেখানে থাকতাম সেটা হিন্দু এলাকা, হিন্দু বেশি ছিল, মুসলিমরা কম ছিল। কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গার বীভৎসতাটা আমার ওই বয়সে তখন খুব লাগতো। আর আমার বাবা যেতেন অফিসে, সেটা ফিয়ার্সলেন, সেটা ভীষণ ফিয়ার্সেরই মানে ব্যাপার, ওই ভয়ঙ্কর ব্যাপার। বাবা না ফেরা পর্যন্ত আমরা আতঙ্কে থাকতাম। এইভাবে চলেছে কতদিন। তারপরে স্বাধীনতা আসছে। স্বাধীনতায় সে মানসিক উল্লাস আনন্দ সকলের মধ্যেই যেরকম হয়, আমার ওই বয়সে আমাকেও তখন বেশ বিচলিত, মানে বিচলিত নয়, বেশ উৎফুল্লই করছিল। কিন্তু দাঙ্গা একটা ভীষণ ব্যাপার, সেটা মনে একটা আতঙ্ক ছিল কি হবে। তখন মুসলিম লীগ এখানে মন্ত্রিসভায় ছিল, তো সেটা নিয়ে ভয় ছিল যে আবার দাঙ্গা বেশি হয় কি না হয়। তো রাত্রিবেলা 12টার সময় হস্তান্তর হলো, তো সেই তখনও ডোমিনিয়ন স্ট্যাটাস, তখনও কিন্তু পুরো স্বাধীনতা নয়, ডোমিনিয়ন স্ট্যাটাস। তখন তাতেই যা উল্লাস আনন্দ শঙ্খধ্বনি, আর লরির পর লরি যাচ্ছে, হিন্দু মুসলমান একসঙ্গে, সে যে কি আনন্দ, একসাথে বন্দে মাতরম, একসাথে জয় হিন্দ, একসাথে সব, মানে সেইটা আরও বেশি আনন্দ ধরিয়েছে যে এই দাঙ্গার ভয় থেকে কি আমরা মানে মুক্তি পেলাম। আর শুধু স্বাধীনতা নয়, এটাও আমাদের মনে একটা ভীষণ আনন্দের ব্যাপার হয়েছিল। সেই রাত্রিবেলা সবাই তখন জেগে আছি, দেখছি যে লরি করে করে হিন্দু মুসলমান একসঙ্গে জাতীয় পতাকা হাতে তারা সব এরকম উল্লাস করে সব যাচ্ছে, ছোড়া তরোয়াল সেসব কিছু নয়। এটা যে কি আনন্দের ছিল সেই অনুভূতিটা আমার আজও মনে হয়। আমরা দুই মাসিমার গল্প শুনলাম, এবার আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন কাকাবাবুরা তাদের একটু কথা শুনি। আমি মনে হয় এখানে সবচেয়ে বয়স্ক আছেন আমাদের সবার পরিচিত নারায়ণ বসু, যাকে আমরা অনেক দিন ধরে পাড়ার কাজে পেয়েছি। তো আমি ওনাকে কিছু বলতে বলবো, আমি আপনাকে কিছু দু একটা প্রশ্ন করবো, সেই এতে আপনি যদি কিছু একটু বলেন। হ্যাঁ নিশ্চয়ই। আমি একটা জানতে চাই, স্বাধীনতা দিবসের যেদিন 15ই আগস্ট, সেদিন আমি ছিলাম বরিশাল, কারণ আমার বাড়ি বরিশাল ছিল, জন্মভূমি বরিশাল। তখন অবিভক্ত ভারতবর্ষে, অবিভক্ত বঙ্গদেশের মধ্যে বরিশাল একটি জেলার নাম ছিল। আগে এই জেলাটির নাম ছিল পাথরগঞ্জ, পরে এটা ব্রিটিশ আমলের বরিশাল নাম করলেন। সেখানে অনেকেই ব্রিটিশ
নাগরিকরা অনেক বিপদ করেছে। যাই হোক, সেটা আজকের ব্যাপার নয়। আজকে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। সেটা প্রধানত আমার যা মনে হয়, আগে দুজন ব্যক্তির নাম আমি আগে বলবো। একজন হচ্ছেন জাতির পিতা মহাত্মা গান্ধী, আরেকজন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা আন্দোলনের মধ্যে এই দুজন নাম আগে বলা উচিত বলে আমি মনে করি। তার হচ্ছে সেটা 1915 সালে 12ই জানুয়ারি সম্ভবত মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে লন্ডন হয়ে বোম্বে ধরে জাহাজে চলেছিলাম। তিনি নেমে অনেকের সঙ্গে দেখা করলেন। 1929 সালের 20 অক্টোবর, সেই হিসাবে আমার 96 হয়ে গেছে, এখন 97তে পড়ছে। আন্দোলনের শেষ পর্ব যেটা হয়েছিল সেটা 1915 সালে 5ই আগস্ট মুম্বাইয়ে শিকারি পার্কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন করে এক স্বাধীনতার বেলায়। সেখানে গান্ধীজি নিজেই তার এই সিদ্ধান্ত সেটা গান্ধীজি নিজের হাতে দিয়েছিলেন। তার হল কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারত ছাড়ো। এই দাবির পরে সারা ভারতবর্ষের মানুষ একজোট হয়ে আন্দোলন শুরু করলো। 1942 সালে আগস্ট মাসে তাদের আন্দোলন শুরু হলো। তখন আমার বয়স খুব কম, মাত্র 13 বছর। আমি ক্লাস 8-এ পড়তাম বরিশাল শহরে। তখন আমি স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলাম ঠিকই, কিন্তু আমার যেহেতু বয়স খুব কম, আমাকে পুলিশ গ্রেফতার করত। ওই দৈনিক নানা কারণে থানায় নিয়ে বসিয়ে রাখতো। সারাদিন বসে থাকতাম। তারপরে বাবা সন্ধ্যার সময় গিয়ে থানা থেকে আমাকে ছাড়িয়ে আনতেন। এটা আমার মনে অনেক দিনের কথা, সব হয়তো বিস্তারিতভাবে এখন আর মনেও নেই। তারপরে সেই আন্দোলন শেষ হলো, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো। 1947 সালের 15ই আগস্ট দেশ বিভক্ত হল। আমি পূর্ব পাকিস্তানে পড়ে গেলাম। কিছুদের মধ্যেই সেখানকার ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করল। আমাদের নেতা তখন সতীন্দ্রনাথ সেন, তিনি আপসরিক বিপ্লবী, জীবনের অর্ধেকটা বেশি সময় জেল কেটেছেন। প্রথম দিকে ব্রিটিশ আমলে জেল কেটেছেন, পরে পাকিস্তানের আমলে জেল কেটেছেন। 1950 সালে উনি এক জামাতে প্র্যাকটিক্যালি দেশ ছেড়ে দাদারা জীবনে চলে আসেন। এখন সেটা আমার সম্ভব নয়। আমি আজকে স্বাধীনতা দিবসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আপনারা সবাই জানেন
ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে পালন করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ। শুনলাম স্বাধীনতা সংগ্রামের কথা। এবার একজনকে আমরা অনেকেই ব্লকে চিনি না। হি ইজ মিস্টার কমল কৃষ্ণ শর্মা। He lived in CP 76 for last 30 years. 30 years here, and his life is very picturesque. Today we have seen a clipping of the flag hosting at the Red Fort on 1947, 15th August. So he was in Delhi at that time. On that very day, he was in, I think, about 12 years old or so. At that time, you were about 12 years old. 15 years old. 15 years old. He was there. So we would like to listen from him a few words about what his experience was there at that day. Namaskar. I will confine myself to narrate what actually happened on 15th August 1947. I was at the scene of action in Delhi. I was 15 years old, having just passed my matriculation examination, which is your, and then joined college there. First, you will be curious to know why 15th August was chosen for getting independence. There is a reason behind it. The astrologers were consulted. Though Nehru was a modern person, he did not believe in this, but yet he was prevailed upon by his colleagues to select a proper time for declaring independence. So 15th August was considered a very auspicious day, and when Taurus was rising, and in Abhijit Nakshatra, it was chosen, and freedom was declared. On that particular day, there was a lot of rejoicing in the city of Delhi. Though some people were also subdued because of some lot of disturbances happening in what was given to Pakistan. The flag hoisting ceremony at Red Fort was not a very big affair that day. Only few people attended that function. When Union Jack of British flag was brought down and the tricolor was hoisted by our Prime Minister, then Prime Minister Jawaharlal Nehru. People, particularly youth, were waiting for impatiently for this day when they could call themselves free, because we were all the time hearing that we were under the British rule, we were a dominion, and that type of slavish mentality was there in the minds of particularly youth who were not happy with that situation. And the two things which perhaps hastened the process of independence were Subhash Chandra Bose's Azad Hind Army and the naval mutiny that unnerved the British, and that hastened the process of their leaving the country, because they are aware of what happened in 1857 when there were large-scale massacre of the British people. They did not want that thing to happen. So, but while going, they did permanent damage to the country by dividing the country and dividing the people of India. There were the celebrations were there, but they were subdued because news had started coming from across the border in Punjab
which is now part of Pakistan, that the minorities and Hindus were massacred there, and trains full of people, mutilated bodies started coming. So that subdued the happiness of this independence. And I also had the occasion of attending 2 prayer meetings of Mahatma Gandhi. He was a religious, to me he looked like a religious person, because in his meetings the hymns were rejoiced and he pleaded for religious unity. Nobody could find any politics in his speeches at that time. So, but he was a person who was master of the show. Without his knowledge or without his instructions, nothing would happen in the country. So this is what I saw as a young person on that fateful day, which I have just narrated to you. I will not take much of your time. I will conclude by saying one thing, that please celebrate this day, but also remember the sacrifices made by people who brought you this freedom. Those people should never be forgotten. People have made sacrifices, and it is those people who brought you freedom. That should be remembered. Freedom has not come of its own. We had to pay a heavy price to get this. And we have to make every effort to preserve this freedom. That's all. Thank you very much. Loves this city and Salt Lake very much. He told me that he has got established sons everywhere. He has got flats at Bombay, at Delhi, house at Delhi. But he is staying here in a rented accommodation for the last 30 years because he loves this place. So he and he has worked almost up to the age of 90, and he was a financial plus legal advisor to the Birla family at the highest level. You can very well understand if Ralph's age, so almost up to the age of 90, he has advised the Birla family here. So that is a very great of people know about all the achievement today. So again, thank you one very much. So আমাদের শেষ যেটা শুনতে চাই, সবাই আমরা চিনি আমাদের কাকাবাবু ডক্টর চক্রবর্তী। আমরা জানি যে উনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রফেসর ছিলেন, এবং সবারই মতন ওনাদের কিন্তু যারা দেখছি তারা সবাই মানে স্ট্যান্ডার্ড 60 বছর বয়সে কিন্তু রিটায়ার করেন। তারা কাজ করে গেছে, এবং কাকাবাবু এই কদিন আগে অবধি ভারত সেবাশ্রমে সব ক্যাম্পে গিয়ে রেগুলার প্রত্যেক সপ্তাহে 2বার করে ক্যাম্পে গিয়ে লোকের সেবা করে গেছে। তো এটা অল আর ভেরি অ্যাক্টিভ পিপল। তো এখন একটু আমরা কাকাবাবু আপনাদের শুনবো সেই সময়কার কথা, তার জীবনের কথা, তার কিছু অভিজ্ঞতার কথা। আমার সিভিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌভাগ্য এবং আমার ভাই বোনেরা, আমি সব আজকের এই পূর্ণ দিনে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাচ্ছি। ভারতের প্রথম স্বাধীনতা দিন কিন্তু উদযাপন হয়েছিল, তখন আমার বয়স ছিল 13। আমি তখন মনে পড়ে ক্লাস 8-এ পড়ি, এবং আমি এই ভারতের এই স্বাধীনতা দিনের বিবরণ দেওয়ার আগে একটু তার পশ্চাৎপট একটু বলতে চাই। 42 সালে জাপানিরা কলকাতা বম্ব করে। এই বম্বিংয়ের ফলে একটা ত্রাসের সৃষ্টি হয়, এবং বহু লোক কলকাতা পরিত্যাগ করে
বহু জায়গায় চলে যায়। এবং ব্রিটিশ ভাবলো যে জাপানি যখন বম ফেলেছে তখন এখানে একটা যুদ্ধ পরিবেশ তৈরি হবে, সেই জন্য তারা সেই সৈন্যদের বিভিন্ন স্কুল রিকুইজিট করে সেখানে তার রাখল, সৈন্য সমাবেশ করলো এবং তাদের খাবার জন্যে চাল প্রক্রিয়া করতে আরম্ভ করলো। এমনভাবে প্রক্রিয়া করলো যে বাজারে তখন চাল পাওয়া যায় না। আর ফল হলো যারা দারিদ্র সীমা বা তার নিচে আছে তারা একেবারে অনাহারে বাঙালিতে নেয়। লোকের বাড়ি বাড়ি গিয়ে তারা শুধু বললো, আমাদের ভাত দিতে হবে না, একটু ফ্যাট দাও, একটু ফ্যাট দাও। এই যে আপুর এইরকম দৃশ্য আমরা কিন্তু কিছু দেখেছি এবং এই হৃদয় বিদারক দৃশ্য এখন আমাদের ওদের নাম থাকে। এই ৪৩-এর পরে ৪৪-৪৫ কিছু রাজনৈতিক দামাদল হল, দেশভাগের একটা রেডি উঠল। একটু যারা আমাদের একদল তারপরে বলি মুসলমান সম্প্রদায়, তারা ভাবলো আমাদের এই ভারতবর্ষ থেকে আমাদের সুবিধে হবে না, আমাদের জন্য আলাদা পাকিস্তান করা দরকার, যেখানে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো। কিন্তু ভারতের বৃহত্তর জনগণ তাতে রাজি হচ্ছিল না। তখন ব্রিটিশের পরামর্শে ভারত ভাগের তখন আমাদের এমন একটা অবস্থা হলো, যে অবস্থাটা হলো যে মুসলমান সম্প্রদায় বলল যে আমরা একটা ডিরেক্ট অ্যাকশন করব, ভারতবর্ষ ভাগ করা হবে। ডিরেক্ট অ্যাকশনটা হলো কি 16ই আগস্ট 1946 সালে তারা বেরিয়ে পড়লো হাতের ছুরি নিয়ে হিন্দুদের বাধা পেতে। যাই সে ঘটনা যাব না, সে এক বিভৎস কাহিনী, সেটা চললো বহুদিন ধরে। আমরা আস্তে আস্তে সীমিত হয়ে গেল। তারপরে ব্রিটিশ বলল ভারত ভাগ করার উপায় নেই। আপনি একটা যে দৃশ্য দেখেছিলেন, আর সেই দৃশ্য আমি 7টা ব্যাটার কাছে নিজের রেজিডেন্টের পড়ে আমি তখন একটা খুব গন্ডগোল হয়, আমি ছুটে যাই। তখন ধরেছে গিয়ে দেখি একটি মুসলমান লোককে তারা হত্যা করেছে, তার বডি পড়ে আছে এবং ভিড়ে ভিড়। আমি উঠে দিতে যাই, আমাকে কিছু লোক সরিয়ে দিয়ে বলে কোথাও বাড়ি যাবে, এইসব দৃশ্য তোমাদের দেখা করা। তা হলো কি আমি বাড়ি গেলাম, গিয়ে হঠাৎ শুয়ে পড়লাম, এত অসুস্থ বোধ করলাম। পরে দুজনের বমি টমি করে আমি মুখে জল ঠান্ডা দিয়ে আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম। হ্যাঁ, সেই লোকটি ছিল ঘুড়ি লাগাই বিক্রি করত আপনাদের পাড়ায়। আমাদের পাড়াতে ওই ঋষিকার হাজারের জাংশন, যা সেই দৃশ্য ঘুড়ি লাগাই যাই সেরকম বিভৎস দৃশ্যের পরে আস্তে আস্তে এই বাপিটা চলল প্রায় দিন 15 ধরে। আস্তে আস্তে সীমিত হয়ে এলো। তারপরে পুষার বললো যে ভারত ভাগ হবে, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, ধর্মের ভিত্তিতে একটা দেশকে ভাগ করা হচ্ছে। যাই হোক, মেনে নিতেই হলো, ইংরেজের ভার্ডিক্ট মেনে নিতেই হলো। তারপরে এই দিকটা ওরা আলোচ করলো যে 15ই আগস্ট 1947 সালে এই ভারত এবং পাকিস্তান দুটো নতুন রাষ্ট্র তৈরি করে। আমরা 14 তারিখে স্কুলে গেলাম, বলা হলো স্কুল থেকে নোটিশ দিল যে আগামীকাল 15ই আগস্ট স্কুল বন্ধ থাকবে স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং সেদিন প্রোগ্রাম করা হবে, ফ্ল্যাগ হোস্টিং হবে এবং উৎসব কিছু এই ভাষণ টাকল দেওয়া হবে। আমাদের পাড়াতেও কিছু লোক যারা আমাদের যারা দাদা স্থানীয়, তারা একটা আমাদের ব্যারিস্টার পার্কে একটা
করেছিলাম ভারতের একটা ভারত মাতা একটা ভর্তি করে তার তলায় গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, জওয়াহরলাল নেহরুর মূর্তি স্থাপন করল। সকালবেলায় বিরুদ্ধ নেতারা এসে লেকচার দিলেন এবং জাতীয় সঙ্গীত গাওয়া হলো। এরপরে সেটা হলো পরের দিন, আমি আগে বলেছি 14 তারিখের কথাই বলি। 14 তারিখে রাত 12:01 আগে আমাদের তখন কমিউনিকেশন ইনস্টিটিউট ছিল রেডিও। রেডিও ছাড়া আমরা আর এখনকার মতো মোবাইল, টেলিভিশন এগুলো ছিল না। এখন আমরা রেডিওর সামনে সব সমবেত হলাম। তার ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন আরম্ভ। সে একটা শিহরণ আমরা সব অনুভব করেছিলাম। আমার বয়স কম, তবু আমরা ভাবলাম যে আমরা স্বাধীন। তাও রাস্তাতে খুব ভিড় হইচই, লোক বেরিয়ে পড়েছিলাম 12টার সময়। আর শহরের মুখে জয় হিন্দ বলতে বলতে, জয় হিন্দ বলতে বলতে এই রাতে রাত 12টা থেকে কয়েক ঘন্টা চলল। তারপরে সব পরের দিন ভোর থেকে আবার সব পাড়ায় পাড়ায় সব বাইক বেরিয়ে জাতীয় সঙ্গীত, লেকচার আর এ হলো। আর লোকের মধ্যে দেখা হবে জয় হিন্দ, হ্যান্ডশেক হয়, জয় হিন্দ। তারপরে বন্দে মাতরম, এই করে সারাদিন চলল। বিকেল বেলায় হঠাৎ আমার কাকা বললেন, কাকার কয়েকটা বাস ছিল, কয়েকটা রুটের বাস। তিনি একটা বললেন আজ বিকেলে আমার একটা বাস আসবে, সেই বাসে করে আমরা কলকাতায় এরকম উৎসব হচ্ছে দেখতে যাব। সেই বাসটা সজ্জিত হলো, পরে ফ্ল্যাগ দিয়ে, ফুলমালা দিয়ে আমরা বাড়ির লোক, পাড়ার লোক, আত্মীয় স্বজন বাসে বসলাম এবং দুটো আন্দোলন রাখা হলো। তারা কতগুলো অধ্যুষিত অঞ্চল দিয়ে যেতে হবে, যদি সেগুলো গণ্ডগোল। যাই হোক আমরা সেরকম গেলাম, আমরা বালিগঞ্জ ঋষি রোড দিয়ে বালিগঞ্জ দিয়ে বেগবাগানে পড়লাম। বেগবাগানে পড়েই আমাদের সবার খুব তটস্থ হয়ে গেল যে মুসলমান পাড়ায় কি হবে। কিন্তু দেখলাম তারা স্প্রে করে বাসের মধ্যে গোলাপ জল ছিটাচ্ছে আর জয় হিন্দ বন্দে মাতরম করছে। একদিনেই সব ভুলে গেল হিন্দু, মুসলিম, ভাই ভাই। আমরা কিন্তু শিরোধিত হলাম, ভাবলাম যা বোধহয় আমাদের আর বিভেদ সব বুঝে গেল। এই ছিল। তারপরে বাস আস্তে আস্তে বৌলালি দিয়ে শিয়ালদাহ, সাববাজার সেখানে গেল। তারপরে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে আস্তে আস্তে সাউথের দিকে এলো, ধর্মতলা এলো। সেখান থেকে ধর্মতলা থেকে খিদিরপুর গেল। খিদিরপুরে বেরিয়ে বলুন, খিদিরপুরে সেখানেও দেখি একই দৃশ্য, সবাই আমাদের আহ্বান করছে হিন্দু মুসলিম বাড়ি বাড়ি ইত্যাদি, ফুল ফুল ছিটাচ্ছে। আর আস্তে আস্তে আমরা ফিরে এলাম রাত 11টা। এই 17 দিবসের উদ্দীপনা আমরা কি জাতীয় নেতাদের দেখেছিলাম, তার মধ্যে গান্ধীজি, জওয়াহরলাল নেহরু এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, এই তিনজনই মুখ্য ভূমিকা ছিল। তাদের ছবি নিয়ে ঘুরতাম। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি সামরিক বেশি সজ্জিত ছিলেন এবং স্যালুট দিতেন, সেই ছবি আমাদের বেশি উদ্বুদ্ধ করেছিল। সেই জন্য আমরা স্বাধীনতা দিবস এবং নেতাজি সুভাষ বোস এদের সমর্থন করেছিল। একই জিনিস। এরকমভাবে একজন লিডারকে যে কেউ কত শ্রদ্ধা জানাতে হয় সেই দিন আমরা বুঝেছি। সেই নেতাজির স্মৃতি এখনো পর্যন্ত আপনাদের মনে কত টাকা আমাদের হৃদয় পুরো ভরে আছে। এই হল স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত বিবরণী। পরে আমরা স্বাধীন হয়েছি বটে, একটা কথা বলি, এই স্বাধীনতার আগে আমাদের ব্রিটিশের পদার্থ দেয় ভারতে একটা ভালো সাবান, একটা শেভিং ব্লেড বা একটা ভালো বিস্কিট বা বারবিকিউ পাওয়া যেত না।
সব ইংল্যান্ড থেকে আসে। আজকের এই উদ্যোগের মধ্যে হয়েছে আজ আমাদের যে লিডাররা আজ ভারতকে কোথায় নিয়ে গেছে এটা দেখুন। ভারত একটা স্বাধীন এবং একটা অগ্রণী দেশের ভূমিকা দিয়েছে। কিন্তু এই প্রচন্ড অভিযোগী আমরা যারা আছি তারা শুধু এই ভোগ করলে হবে না, আমাদের আরো দায়িত্বশীল হতে হবে এবং আমাদের স্বাধীনতা, ভারতের এই স্বাধীনতা রাখবার জন্য এবং আমাদের গর্বিত হতে হবে এবং আমাদের এই স্বাধীনতার যে জনতপস্যা সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য আমি আমার সামান্য জলপান ব্যবস্থা আছে। আচ্ছা, আমাদের নেক্সট অনুষ্ঠান আবৃত্তি আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্ত। আবৃত্তি করবেন মণিদীপা মুখার্জি। স্টেডিয়াম বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে, চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচ আর হাড়ের হসপিটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তরীণ ধান ও গানের শব্দ, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাবরা নাঙালের পাথুরে বাঘের গম্ভীর ছায়া। দিগ্বয়ের মুখ থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকালের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাঙ্গাও জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা ভরাট গর্ভের মতো। আকাশে আকাশে কেটে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের সেন গানে আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফবালা গঙ্গোত্রী। আর একটু বলে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহেন্দির রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম আর মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। অসাধারণ একটা কবিতা শুনলাম, আমার গায়ে কাটা দিয়ে উঠল। আচ্ছা, আমাদের এক ছোট্ট সদস্য ব্লকের রুষা, তার একটা ছোট বক্তব্য রাখবে। After getting independence from the British rule on 15th August 1947, 79 years have passed, and today we are
Thank you, Rusha. That was one. Gonu Mono, our national anthem, represents the very essence of our nationhood. Its lifting music and rousing words symbolize our national unity, spirit, and ethos. We in Bengal have a special reason for pride, since the song, which is actually the first part of a much longer 5-stanza song called Bharato Bhagyo Vidhata, is written in a beautiful Sanskritized Bengali, Bangla, by our very own Kobi Guru Rabindranath Tagore. It has struck a chord in every Indian heart for well over a century. To mark the 79th Independence Day, our block president, Mr. Shomo Roy, and other members of the committee felt that it would be fitting to reacquaint ourselves with some of the fascinating facts associated with the song, and to have it performed in its entirety by the Nightingale of CV Block, Rita Dey, Dr. Rita Majumdar. Bharato Bhagyo Vidhata, of which Jonagana Mono is the first stanza, was composed and set to music by Kobi Guru in 1911 and was first sung by his niece, Sharola Devi Chaudhurani, on the 27th of December 1911 at the annual session of the Indian National Congress in Calcutta. In 1919, it was performed outside Calcutta for the very first time at the premises of the Theosophical College, Madanpelle, Andhra Pradesh, by Gurudev himself. Tagore translated the song into English and calling it the Morning Song of India, and the Western musical notations helped by Margaret Cousins, a co-founder of the Theosophical Society. So, Netaji hailed the song as India's national anthem, and it was performed at his instance in Hamburg, Germany, as far back as 1942. At midnight on 14th August 1947, the song Jonagana Mono was sung for the first time in independent India at the first meeting of the Constituent Assembly. Again in 1947, Jonagana Mono traveled with the Indian delegation to the United Nations General Assembly in New York, and it was performed for the first time before an international audience. On 24th January 1950, Jonagana Mono, the first stanza of Bharato Bhagyo Vidhata, was adopted as India's national anthem. Rita Dey will now perform all 5 stanzas of Bharato Bhagyo Vidhata, starting with the lesser known stanzas, that is the 2nd, 3rd, 4th and 5th stanzas, and then it will culminate in the first stanza, which is our national anthem. After each stanza, I shall recite an English version of this beautiful song in the beautiful transcreation of my friend and erstwhile colleague in Tata Steel, Joy Prabhuchan. অহরহ তব আহ্বান প্রচারিত শুনে তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম
You call us to unite day and night, Hindus and Buddhists, Jains and Sikhs, Parsis, Muslims and Christians meet. From east and west to your throne above, we move to weave a garland of love. You who bond the hearts of so many, you the guardian of India's destiny. Joyo he, joyo he, joyo he. Victory forever to you. পতন ভোলার বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিল যাত্রে হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রে দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে Through rugged paths that rise and fall, your pilgrims have traversed them all. O charioteer, the roar of your wheels echo day and night on the trail we tread. The clarion call of your sacred conch saves us from riot, despair and dread. You the journeyman's steadfast mate, you the shield of India's fate. Joyo he, joyo he, joyo he. Victory forever to you. দিনের ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নদনয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে রঙ্গে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে When the night was dark and utterly bleak, when our land lay sick in a fevered swoon, O loving mother, you held us close and shielded us from time's morose. Your lowered but ever watchful eyes, so pure, so faithfully sanctified, granted us your special boon. You the remover of all agony, you the guardian of our destiny. Joyo he, joyo he, joyo he. Victory forever to you. রাত্রি প্রভাতিল উদিল রবি ছবি পূর্বোদয় গিরিধারে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রসধারে তব করুণার রাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে The darkness of the night is done. Now watch the glory of the rising sun touch the brow of the eastern hills. The song of birds,
the auspicious breeze pour their portion to forever seize our hearts as India awakes to meet the sanctity of your blessed feet. You, the Lord of mighty lords, your glory we shall forever applaud. The remover of all agony, guardian of our destiny. Joyo he, joyo he, joyo he. Victory forever to you. It's not over. We will sing the first stanza as the very last under the leadership of the Nightingale. But before that, I want to read, since we will finish with the song, I want to read Rabindranath Thakur's own translation in English of this Jana Gana Mana. Thou art the ruler of the minds of all people, dispenser of India's destiny. Thy name rouses the hearts of the Punjab, Sindh, Gujarat and Maratha, of the Dravida, Orissa and Bengal. It echoes in the hills of the Vindhyas and the Himalayas, mingles in the music of the Jamuna and the Ganga, and is chanted by the waves of the Indian Ocean. They pray for thy blessing and sing thy praise. The Savior of all people waits in thy hand. Thou dispenser of India's destiny. Victory, victory, victory to thee. এবারে সবাই একসঙ্গে জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে এখানেই আমাদের আজকের অনুষ্ঠান